হ্যালো এভরিওয়ান, জার্মানির মিউনিখ শহর থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি জয় জেমস কস্তা। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওটার একটা টপিক আমি নির্ধারণ করেছি, সেটা হলো যে স্টুডেন্টদেরকে বাংলাদেশে কিভাবে ইনভলভ করা যায় কর্মক্ষেত্রে, এবং জার্মানিতে স্টুডেন্টরা কিভাবে ইনভলভ থাকে ওয়ার্কফোর্সে অর্থাৎ কর্মক্ষেত্রে, এবং তাদের গুরুত্বটা কতটুকু বেশি সেটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। এবং আমি একটু তুলে ধরার চেষ্টা করব যে জার্মানি থেকে অ্যাকচুয়ালি আমরা কি শিখতে পারি, যে আমাদের স্টুডেন্টদেরকে ওয়ার্কফোর্সে কোনোভাবে ইনভলভ করা যায় কি না। সেটা প্রাইভেট হতে পারে, পাবলিক সেক্টরে হতে পারে, অথবা আপনাদের নিজেদের জীবনে কোনো একটাভাবে ইমপ্রুভমেন্টের জায়গা থাকলেও থাকতে পারে কিনা, সেটা নিয়ে একটু তুলে ধরার চেষ্টা করতে পারি। আমার কথা খুব একটা বেশি মানুষ শুনে না, যদিও আমি এডুকেশন নিয়ে কাজ করি, হায়ার এডুকেশন নিয়ে কাজ করি, স্টুডেন্টদেরকে নিয়ে কাজ করি। আমার চ্যানেলটা অত বড় না, তো এত বেশি মানুষ হয়তো শুনবেও না, কিন্তু আমি এই যে দীর্ঘ আমার 4 বছর প্রবাস জীবনে যেটা শিখলাম জার্মানি থেকে, সেটা অ্যাকচুয়ালি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। এবং আমি যেহেতু জার্মানিতে স্টুডেন্ট ছিলাম, স্টুডেন্ট হিসেবে আমি কি ফিল করেছি সেটা বাংলাদেশে ফিল করানোর সুযোগটা আছে কিনা, কতটুকু আছে সেটা নিয়ে একটু আলোচনা করব। এবং হইতে পারে যে এটা কেউ কোনোদিন একটা দেখলো, দেখে হয়তো বা একটু চিন্তা ভাবনা করলো। আমি শিওর যে বাংলাদেশের মানুষজন, বাংলাদেশের গভর্নমেন্ট এগুলো নিয়ে চিন্তা ভাবনা করে, বাট এটা আরও ইমপ্রুভ করা যেতে পারে, বা এটা আরও ইনক্রিজ করা যেতে পারে। বাংলাদেশের মানুষের ধ্যান ধারণার একটা পরিবর্তন অবশ্যই আশা করা যেতে পারে, যেহেতু আমরা এখন নিজেদেরকে নিয়ে একটু চিন্তা ভাবনা করছি। যদিও আমি জানি যে দিন শেষে আসলে কিছু হবে না, কজ বাংলাদেশের মানুষের মধ্যে যেটা নাই সেটা হলো ইউনিটি নাই। বাট উন্নতি, প্রোগ্রেস এগুলা আমাদের আসলে খুব একটা বেশি সহ্য হয় না। সহজ কথায় বলতে গেলে কুকুরের পেটে হয়তো ঘি সহ্য হয় না, তো আমাদের ক্ষেত্রেও সেম জিনিসটাই হয় আর কি। আমরা আসলে ভালো জিনিসটা খুব কম চাই বা কম চিন্তা ভাবনা করি, র্যাদার আমরা ওই ছোট পরিসরের মধ্যেই কেউ যদি উন্নতি করে তাকে পিছন থেকে টেনে ধরা, মানে একটা সাধারণ জীবনযাপনে যেটা হয় বাংলাদেশের সামাজিক পার্সপেক্টিভে, সেটাই সাধারণত চলতে থাকে। এবং আমি জানি না এটা বাংলাদেশের পক্ষে ইমপ্রুভ করা কতটুকু পসিবল। হয়তো বা একটা জেনারেশন টু জেনারেশন হয়তো একটু চেঞ্জ আসতে পারে, বাট আমি জানি না এটা আসলে কতটুকু সম্ভব। বাট যাই হোক, তো আমি আমার ধারণাটা একটু তুলে ধরার চেষ্টা করি। হইতে পারে যে 1% মানুষও যদি এইভাবে চিন্তা ভাবনা করে, তাহলে ওয়ার্কফোর্সের ক্ষেত্রে স্টুডেন্টদের জন্য একটু সুবিধা হবে। কারণ আমি যতদূর জানি, আমি বাংলাদেশের স্টুডেন্ট তো ছিলাম অবশ্যই, আমি ইউনিভার্সিটি থেকে পাশ করে বের হয়েছি, তো অবশ্যই তো তার মানে আমি দীর্ঘ প্রায় অনেক বছরই স্টুডেন্ট ছিলাম। তো সেই ক্ষেত্রে আমি চিন্তা করেছি যে আমি কিছু ক্ষেত্রে অবশ্যই প্রিভিলেজ ছিলাম, বাট আমার মতো সবাই এত প্রিভিলেজ নাও হতে পারে। তাদের ক্ষেত্রে একটু সুবিধা হইলেও হতে পারে যদি বাংলাদেশের মানুষজন এই চিন্তাগুলো একটু করে। কারণ দেখেন, সাধারণ মানুষের তো জার্মানিতে আসে তারপরে এই এক্সপিরিয়েন্সগুলো নেওয়া পসিবল না। তো আমি একটু প্রিভিলেজ ছিলাম, আমার এডুকেশন ব্যাকগ্রাউন্ড একটু ভালো ছিল, আমি স্কলারশিপ নিয়ে আসতে পারছি, এখানে সার্ভাইভ করতে পারছি, এখানে একটা জব করছি। তো আমার যে এক্সপিরিয়েন্স, যে 4 বছরের এক্সপিরিয়েন্স, এডুকেশন লাইফ অ্যান্ড বোথ জব লাইফ, দুইটার ক্ষেত্রে যেহেতু স্টুডেন্ট লাইফ ইনভলভ ছিল, সেটা যদি আমি তুলে ধরতে পারি, তাহলে আমার মনে হয় বাংলাদেশের পার্সপেক্টিভে কেউ যদি এটা অ্যাপ্লাই করে, একটা মানুষও যদি অ্যাপ্লাই করে, তাহলে আমি খুবই খুবই খুশি হব। চলেন শুরু করা যাক। ওকে, তো জার্মানিতে আপনি যদি চিন্তা করেন, তাহলে হলো হোল পপুলেশনের মধ্যে, মানে পুরো কত 8 কোটির মতো মনে মানুষ, 8 কোটি মানুষের মধ্যে অলমোস্ট 10 to 12% হলো আপনার স্টুডেন্ট। সব ধরনের স্টুডেন্ট আমি বলছি, নট শুধু ইউনিভার্সিটি স্পেসিফিক স্টুডেন্ট। এবং 10 থেকে 12%-এর মধ্যে আপনার মনে করেন যে কাইন্ড অফ ধরেন যে 3 থেকে 4% হয়তো ইউনিভার্সিটি স্টুডেন্ট। এর বাইরে ধরেন আশেপাশে ধরেন যে কি বলে এই স্কুলের স্টুডেন্ট আছে। আবার এখানকার যেহেতু স্ট্রাকচারটা, এডুকেশনাল স্ট্রাকচারটা একটু ডিফারেন্ট, আপনারা যদি এডুকেশনাল স্ট্রাকচারটা সম্পর্কে জানতে চান, তাহলে আমি আউসবিল্ডিং টপিকে একটা বড় বিস্তারিত ভিডিও করেছিলাম, যেখানে আমি জার্মানির এডুকেশন সিস্টেম সম্পর্কে একটা ধারণা দিয়েছিলাম। তো সেখান থেকে আপনারা একটু ধারণা নিতে পারেন যে এখানকার স্কুল লাইফ কেমন, এডুকেশন লাইফ কেমন, এবং সেখান থেকে আপনার ইউনিভার্সিটি লাইফটা কেমন, বা কীভাবে ইউনিভার্সিটিতে যায়, কীভাবে ভোকেশনাল ট্রেনিংগুলো হয়, এবং সেটা কীভাবে ধরেন যে অনেক আগে থেকেই সিলেক্টেড হয়ে যায়। তো সেগুলো নিয়ে আপনারা একটু ধারণা নিতে পারেন এই ভিডিও থেকে। তো আমার মনে হয় যেটা দেখা ভালো হবে। ওকে, যেটা বলছিলাম, জার্মানির হোল পপুলেশনের মধ্যে 10 থেকে 12% হলো আপনার স্টুডেন্ট, যার মধ্যে আপনার মনে করেন যে কর্মক্ষম স্টুডেন্ট যদি আপনি চিন্তা করেন, কর্মক্ষম স্টুডেন্ট বলতে যেমন ধরেন 16-র পরে অথবা 18-র পরে যারা আর কি কাজ করে, 16-র পরেও কিন্তু এখানে জার্মানিতে কাজ করে, বাট লিমিটেড পরিমাণে। রুলসটা আমি ভুলে গেছি, বাট হলো মানে আমি ফুল মানে একজন পার্ট টাইম কাজ করতে পারে না, পার্ট টাইমের থেকেও কম, খুবই কম পরিমাণ টাইম কিন্তু 16-র পর থেকে কাজ করতে পারে। আর 18-র পরে তো আপনি মনে করেন অ্যাডাল্ট হয়ে গেলেন, তখন আপনি ধরেন যে পার্ট টাইম জবগুলো করতে পারবেন। ইভেন আপনি চাইলে পড়াশোনা বাদ দিয়ে ফুল টাইমে জব করতে পারেন। দো যারা ইউনিভার্সিটি থাকে বা আশেপাশে ভোকেশনাল ট্রেনিং করে, তাদের তো অবশ্যই কাজ থাকেই বা কাজ করেই। তো যেটা বলছিলাম যে ওই থেকে 3 থেকে 4% বা ধরেন যে হাইয়েস্ট যদি ধরেন আমি 5% স্টুডেন্ট যারা ধরেন যে ইউনিভার্সিটিতে পড়ে, হোল পপুলেশনের কথা যদি চিন্তা করেন।
এবং মজার বিষয় হচ্ছে যে জার্মানির ওয়ার্ক ফোর্সে স্টুডেন্টদের ইনভলভমেন্ট কিন্তু 15%। মানে হলো ধরেন যে 100টা কাজ যদি হয়ে থাকে জার্মানিতে বা 100টা পজিশন যদি তৈরি হয়ে থাকে, 100টা পজিশনের মধ্যে 15টা পজিশন হলো স্টুডেন্টরা 15টা পজিশন করে, এবং বাদবাকি যে 85টা সিট থাকবে 85 স্টুডেন্ট সিট হলো ধরেন যে যারা গ্র্যাজুয়েট তারা কাজ করে, অথবা যারা ধরেন ভোকেশনাল ট্রেনিং পাস করে অলরেডি স্টুডেন্টশিপ শেষ করে ফেলছে তারা কাজ করে। বাট স্টুডেন্টরা হলো 15%-এর মতো কন্ট্রিবিউট করে জার্মানির ইকোনমিতে। তো কেন বলতেছি সেটার কারণটা হলো, আমি যদি বাংলাদেশের এজ ওয়াইজ ডিস্ট্রিবিউশনটা বলি পপুলেশনের, সেটা কেমন দাঁড়ায় সেটা একটু আমি বলে দিই। 0 থেকে 14%-এর মধ্যে যারা আছে তাদের পরিমাণ হলো 26.3%। এটা আমি 2022 সালের একটা সমীক্ষা থেকে বলতেছি। 14 থেকে 24 মানে 14 থেকে 24 বছর বয়সের মধ্যে যে মানুষজন আছে তাদের পরিমাণ হলো 19.6%। মাথা রাখেন 19.6%। 25 থেকে 54 যেটা আছে, 25 থেকে 54 এর মধ্যে আছে হলো 40.4%। এবং রেস্ট আমি যদি বলি সেটা হলো যে 55 এর পরে, তো ধরেন আপনি যদি বুড়ো না বাট ধরে নেন যে ওনারা আপাতত আমাদের ভিডিওর কনটেক্সে আসবে না। তো আমি যদি ধরে নেই যে কর্মক্ষম স্টুডেন্ট যদি চিন্তা করি, তাহলে ধরেন যে 16 থেকেই ধরি, জার্মানির মতনই 16 থেকে আমি যদি 28 পর্যন্ত ধরি, কারণ 28 পর্যন্ত চলে যায়, আমাদের এডুকেশনে কিছু গ্যাপ থাকে, আমাদের এডুকেশনে লুপ হোলস আছে অনেক কিছু, তারপর আপনার সময় ক্ষেপণ আছে অনেক। তো আমি ধরি 28 পর্যন্ত ধরি, মোটামুটি আমি 35 থেকে 40%-এর মতো মানুষ পাবো 16 থেকে 30-র মাঝামাঝি বা 16 থেকে 28-এর মাঝামাঝি। এখন এত বড় একটা পপুলেশন, তাহলে এত বড় একটা পপুলেশনকে কীভাবে ইকোনমিতে কন্ট্রিবিউট করানো যায়? ইকোনমিতে কন্ট্রিবিউট করানোর জন্য বাংলাদেশের পার্সপেক্টিভে তো পদক্ষেপ সেরকম কিছু নাই, বাট আমি যদি একটু কাউন্ট করি যে বর্তমানে এই ধরনের যে পজিশনগুলো নাই বা বাংলাদেশের স্টুডেন্টের জন্য কাজকর্ম সেভাবে নাই বা সরকারের দিক থেকেও সেভাবে ইনভলভমেন্ট কোনোদিনও আসে না বা হয় না, বাট স্টিল বাংলাদেশের ইকোনমিতে 8 থেকে 12% স্টুডেন্টরা ইনভলভ থাকে। 8 থেকে 12% স্টুডেন্টরা ইনভলভ থাকে। তার মানে হলো পুরো এই যে 40%-এর কথা যদি চিন্তা করি, 40%-এর মধ্যে অনলি 8 থেকে 12%-এর মতো আপনার এই ইকোনমিতে ইনভলভ থাকে, কাজ করে, বাদবাকিরা কাজ করে না। এর কারণটা কি? এর কারণটা তো অবশ্যই অনেকগুলো কারণ আছে। বাংলাদেশে তো সেভাবে হলো আপনার কাজ করার যেই সংস্কৃতি, সেই সংস্কৃতিটা আসলে স্টুডেন্টদের মধ্যে সেভাবে নাই। ধরেন যে আপনি যদি ঠেকায় না পড়েন তাহলে কাজ করবেন না। ঠেকায় পড়লেই কেবলমাত্র কাজ করে বাংলাদেশের মানুষজন, বাংলাদেশের স্টুডেন্টরাও সেম, ঠেকার বাদে সেভাবে কাজ করে না। তো সংস্কৃতি আমাদের সেভাবেই বিল্ড আপ হয়েছে, কালচারটা, সেটা চেঞ্জ করা রাতারাতি বিষয় না। তো এটা একটা বিষয়। 2 নম্বর হলো মানুষের মনোভাব খুব একটা বেশি ভালো না। যেমন ধরেন যে কাজের মধ্যে আমরা অনেক লেভেল করে দিই। অবশ্য জার্মানিতেও কাজের লেভেল আছে, যেমন ধরেন যে জার্মানিতে ধরেন যে হাইস্ট পেইড জব আছে, মিডল পেইড জব আছে, লেস পেইডও জব আছে, বাংলাদেশেও আছে। বাট জার্মানিতে যেটা হয়, এই ক্লাসগুলো জাস্ট ইকোনমিক্যাল ব্যালেন্সে হয়। আপনি ওই সমাজের মধ্যে যে সম্মান, এই সম্মানটা নিয়ে আপনার টানা হ্যাচড়া সেইভাবে হয় না, একদমই হয় না বললেই চলে। বাংলাদেশে যেটা হয়, বাংলাদেশে হলো যে এই কাজটা করলে আমার সম্মান চলে যাবে, এই কাজটা করলে আমার সম্মান থাকবে, এরকম একটা দ্বিধাদ্বন্দ্ব সবসময় থাকে। ইভেন এটা স্টুডেন্টদের মধ্যেও থাকে, আমি দেখছি। ইভেন আপনি যদি চিন্তা করেন যে স্টুডেন্ট অবস্থায় আমার টাকার দরকার, আমি আসলে টিউশনি করা বাদে আর অন্যান্য কাজে কিন্তু সেভাবে ইনভলভ হতে পারি না। কারণ দেখা যাচ্ছে আমি যদি একটা রেস্টুরেন্টে জব করি, আশেপাশের মানুষজন আমাকে অনেক খ্যাপাবে, আশেপাশের মানুষজন কাছ থেকে আমি বুলিংয়ের শিকার হব, আশেপাশের মানুষজন আমাকে দিন শেষে যেটা করবে, সম্মানটা দিবে না, তুচ্ছ তাচ্ছিল্য করবে। যদি আমি রেস্টুরেন্টে জব করি স্টুডেন্ট অবস্থা, রাইট? যদি আমি কোনো ধরেন যে ওয়্যার হাউসে জব করি, সেই ওয়্যার হাউসে যদি জব করি তাহলে দেখা যাচ্ছে যে মানুষজন তুচ্ছ তাচ্ছিল্য করবে, সেই জন্য আমি দেখা যাচ্ছে করতে পারি না। তো এই যে মানসিক যে একটা প্রেশার, একটা যে সম্মান এবং অসম্মানের যে একটা দ্বিধাদ্বন্দ্বে, এই দ্বিধাদ্বন্দ্বে স্টুডেন্টরা কিন্তু সেভাবে কাজ করতে পারে না। সেক্ষেত্রে যেটা হয় যে বাংলাদেশের মানুষজন চাইলেও কাজ করে না, প্লাস হলো এমপ্লয়াররাও মাঝে মাঝে কাজের জন্য এমপ্লয়িরা মাঝে মাঝে কাজের জন্য মানুষও খুঁজে পায় না, ঠিক আছে? তো দেখা যায় যে ওই কাজগুলো অন্যান্য মানুষ করে, যারা ধরেন যে পড়াশোনা করতেছে না বা এরকম কেউ কোনো মানুষজন করে। যেটা বললাম যে জার্মানির ক্ষেত্রে যেটা হয় যে সবাই এনকারেজ করে স্টুডেন্টদেরকে কাজের মধ্যে ইনভলভ করার, সেটা বাংলাদেশের পার্সপেক্টিভে পুরোটা অপোজিট। বাংলাদেশের মানুষ আসলে স্টুডেন্ট অবস্থায় কাজে ইনভলভ থাকতে চায় না। এটার কারণটা তো আমি বললাম অবশ্যই, বাট এটা কিন্তু আসলে একটা ভালো ইকোনমির কোনো গুণ হইতে পারে না। মানে বাংলাদেশকে যদি আপনি ওভারঅল একটা ইকোনমি চিন্তা করেন, সেখানে একটা হোল পপুলেশন যেটা হলো 40%-এর মতো ক্যারি করে, তারা স্টুডেন্ট অবস্থায় কোনো কাজই করতে চায় না বা কাজ করেই না। কত বড় একটা ড্রব্যাক আমাদের, চিন্তা করতে পারেন। অথচ জার্মানিতে মানুষ কম,
স্টুডেন্টও কম, বাট যারা আছে তারাই কিন্তু কাজে ইনভলভ হচ্ছে। আপনি যদি জার্মানিতে কোনো রেস্টুরেন্টে যান, রেস্টুরেন্টে প্রতি ধরেন যে 10 জন মানুষ যদি করে, 10 জন মানুষের মধ্যে মিনিমাম 5 থেকে 6 জনই হলো আপনার স্টুডেন্ট। এবং আপনি যদি যে কোনো ওয়্যার হাউসে যান, বেশিরভাগ সংখ্যক মানুষ হলো স্টুডেন্ট, যারা হলো ইউনিভার্সিটিতে পড়তেছে অথবা 16 বছর পার হয়েছে, অথবা ধরেন যে অনেক সময় হয় কি যে জার্মানিতে একটা রুলস আছে, সেটা হলো যে 12 বছর আপনি যখন আপনার স্কুল লাইফ শেষ করবেন, এখানে স্কুল বলে আর কি 12 পর্যন্ত অথবা 13 ক্লাস পর্যন্ত, স্কুলের শেষ হওয়ার পরে ইউনিভার্সিটি যখন ঢুকবেন তার মাঝামাঝি একটা 1 বছরের গ্যাপ নেওয়া লাগবে। 1 বছরের গ্যাপ সবাই নেয় এবং এটাকে বলা হয় সোশ্যাল কন্ট্রিবিউশন। সোশ্যাল কন্ট্রিবিউশন ইন আ সেন্স যে আপনি ধরেন যে কোনো জায়গায় কাজ করে ভলেন্টারি কাজ করতে পারেন বা পেইড কাজ করতে পারেন, কাজ করে হলো আপনি হলো সোসাইটিকে কন্ট্রিবিউট করবেন। ধরেন যে 1 বছর, 1 বছরে কি হয়, ধরেন যে কেউ হসপিটালে কাজ করতে পারে, কেউ ধরেন যে কোনো একটা ভলেন্টারি কোনো একটা অর্গানাইজেশনে কাজ করতে পারে। আমি যে স্কলারশিপ থেকে আসছিলাম কাডে, তো এটা একটা সংস্থা অফকোর্স, এবং সেই সংস্থায় একটা মেয়ে কাজ করতো। সে হলো 12 পাস করার পরে, ওই যে কলেজের 12 ক্লাস শেষ করার পরে ইউনিভার্সিটিতে ঢোকার আগ পর্যন্ত মাঝামাঝি 1 বছর সে হলো অর্গানাইজেশনে কাজ করতেছিল, এবং সেই অর্গানাইজেশনে কাজ করে সে ভলেন্টারি করতেছিল, বাট সে কাজ করতেছিল 1 বছর সে হলো কাজ করবে। এটা হলো তার একটা মোটামুটি কি বলবো সোশ্যাল কন্ট্রিবিউশন টাইপের, মানে জার্মানিতে সোশ্যাল কন্ট্রিবিউশন টাইপের। তো এই যখন এটা করে তখন যেটা হয় যে তাদের মধ্যে নিজেদের মধ্যে একটা উপলব্ধি কাজ করে যে ওকে ঠিক আছে, আমি যদি কাজ করি তাহলে হলো আমার ভালো লাগে এবং আমি কোন দিকে কাজ করতে পারি। তো এই যে কাজের যে স্পৃহাটা, সেটা ছোটোবেলা থেকেই মোটামুটি ওদের মধ্যে বিল্ড আপ হয়ে থাকে। যেমন আমার একটা ভেগেমেট ছিল, মানে হলো আমার একটা অ্যাপার্টমেন্ট মেট ছিল। সে হলো যেটা আমাকে বলছিল, সে হলো যখন তার বয়স যখন 16 হয়ে গেল, তখন সে একটা রেস্টুরেন্টে কাজ করা শুরু করলো। তার বাবা মার কিন্তু টাকা পয়সার প্রয়োজন নাই, বা তারও টাকা পয়সার প্রয়োজন নাই, সে গভর্নমেন্ট থেকে স্কলারশিপ পায়, এরকমই আর কি, তার টাকা পয়সার প্রয়োজন নেই, বাট সে কাজ করা শুরু করলো, রেস্টুরেন্টে কাজ করলো, এবং সে সেখানে আলু ছিলতো। এবং আলু ছিল তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে তুমি যে কাজটা করতা, তোমার বাবা কি পারমিশন দিছিল, বা বাবা কি রাগটাক করছিল কিনা, আমরা যেভাবে চিন্তা করি আর কি। তখন আমি মাত্র জার্মানিতে আসছি, তো সে আমাকে বলছে যে আমার বাবার কাছ থেকে কেন পারমিশন নিতে হবে আমি যদি কাজ করতে চাই। তারপর সে বললো যে সে আলু ওই যে ছিলার কাজ করার পরে সে একটা পেট্রোল পাম্পেও কাজ করছিল, বাট তার কিন্তু টাকা পয়সার অভাব নাই, বাট সে চিন্তা করছিল যে আমি টাকা কামাই করব এবং স্টুডেন্ট অবস্থায় থেকেই কামাই করার চেষ্টা করবো। এবং এতে কি হয়, এতে হলো ভ্যালু অফ লাইফের মধ্যে ভ্যালু অফ মানিটাও চলে আসে। বাট একটা মেন্টাল সিস্টেম, এটা আমি জানি না কতটুকু ইমপ্রুভ করতে পারবো বাংলাদেশে, বাট আমরা যদি চাই তাহলে জার্মানি থেকে এই জিনিসগুলো একটু শিখতে পারি। সেই জিনিসটা কি, আমরা যদি চাই সরকারের সব কিছু করতে হবে এমন তো কোনো কথা নেই। আপনার যদি একটা রেস্টুরেন্ট থাকে, আপনার যদি একটা ফির্মা থাকে, আপনার যদি একটা অফিস থাকে, বা আপনার যদি একটা কোম্পানিতে সেই কোম্পানিতে আপনার স্টুডেন্টদেরকে ইনভলভ করার চেষ্টা করেন। যেমন আমি আমার কুয়েটের বড় ভাইদেরকে বলতেই পারি, তারা অনেকজনই বিভিন্ন ধরনের কোম্পানিতে জব করেন। ইভেন আপনার কোম্পানি থাকাও লাগবে না, আপনি যদি কোনো একটা কোম্পানিতে কাজ করেন, সেখানে আপনি যদি চান তাহলে হলো স্টুডেন্টদেরকে কাজ দিতে পারেন। কাজ ইন দ্য সেন্স যেমন চিন্তা করতে পারেন, বাংলাদেশে ইন্টার্নশিপ পাওয়াটা কিন্তু খুবই টাফ। যেমন আমি কিন্তু যখন কুয়েটে ছিলাম সেই সময় আমি কিন্তু অনেক চিন্তা ভাবনা করছি ইন্টার্নশিপটা আমি করব, কিন্তু ইন্টার্নশিপটা করার সেরকম সুযোগ পাওয়া যায় না। ইন্টার্নশিপ করার জন্য মানুষকে ধৈরাও বইলাও পাওয়া যায় না যে ভাই আমি একটা ইন্টার্নশিপ করতে চাই, আমাকে অ্যাটলিস্ট 1 সপ্তাহের একটা ইন্টার্নশিপ দেন। এখানে তো ইন্টার্নশিপ 6 মাসের হয় জার্মানিতে, আমি 1 সপ্তাহ ইন্টার্নশিপও খুঁজে পাই না, কারণ কোম্পানিগুলো স্টুডেন্টদেরকে নিতেই চায় না। এখন আমি জানি না এটার কারণটা কি, হয়তো বা তারা চিপ লেবার এমনি পেয়ে যায়, তো স্টুডেন্টদেরকে কেন পেমেন্ট করবে। বাট আমি একটু বলি যে জার্মানিতে যেটা হয়, জার্মানিতে ওয়ার্কফোর্সের যে 15% যে স্টুডেন্ট, তার মধ্যে কিন্তু অনেক বড় কোম্পানি কিন্তু স্টুডেন্ট হায়ার করে। ইভেন আমি যে এখন বর্তমানে একটা জব করি, সেটা হলো যে আমি একটা কোম্পানিতে জব করি অ্যাজ অ্যান অ্যাপ্লিকেশন ইঞ্জিনিয়ার। তো আমি কিন্তু ওই কোম্পানিতে আগে স্টুডেন্ট হিসেবে ওয়ার্কিং স্টুডেন্ট করতাম। ওয়ার্কিং স্টুডেন্ট জিনিসটা আমি একটু তুলে ধরার চেষ্টা করি। ওয়ার্কিং স্টুডেন্টটা হলো জার্মান গভর্নমেন্ট বলে দিছে যে কোনো একটা কোম্পানি যদি আপনি সেট আপ করেন, এবং কোম্পানির মধ্যে অবশ্যই স্টুডেন্টদেরকে ইনভলভ করতে হবে। বিভিন্ন প্রজেক্ট যখন পাস হয়, বিভিন্ন ধরনের প্রোডাক্ট যখন তৈরি হয়, সেই প্রোডাক্টের একটা সার্টেন ভ্যাকেন্সি থাকে স্টুডেন্টদের জন্য, এবং এই স্টুডেন্টরা হলো পার্ট টাইম হিসেবে কাজ করে। যখন আপনি পড়াশোনা করবেন তখন পার্ট টাইম হিসেবে করবেন, যখন সামার যখন আপনার ছুটি চলে, তখন আপনি ফুল টাইমের মতো কাজ করতে পারবেন এবং স্যালারিটাও ফুল টাইমের মতো পাবেন, হুইচ ইজ আ রিয়েলি বিগ থিং। তার মানে হলো যে আপনি যখন স্টুডেন্ট থাকা অবস্থায় আপনি কিন্তু বেশ মোটা অঙ্কের একটা টাকা কামাই করতেছেন, এবং আপনি কিন্তু চাকরি করতেছেন লিটারালি। এবং এই চাকরিগুলো কি খুব হাই লেভেলের চাকরি? মোটেও না। এই চাকরিগুলো কিন্তু খুবই মানে অবশ্যই ইনভলভ থাকতে হয়, কিন্তু এই চাকরিগুলো এমন না যে ধরেন যে আপনি একজন যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হন, যে আপনাকে একদম সফটওয়্যার বানাই দিতে হবে।
কাইন্ড অফ এরকম না, আপনি ঢুকতেছেন, আপনি জানতেছেন, আপনি বুঝতেছেন, ছোট ছোট কাজ আপনাকে দিচ্ছে, সেই ছোট ছোট কাজগুলো আপনি করার চেষ্টা করতেছেন এবং করে দিচ্ছেন, কোম্পানি আপনাকে বিভিন্ন কিছু শেখাচ্ছে। যেমন আমি যখন ওয়ার্কিং স্টুডেন্ট করতেছিলাম, আমি 9 মাসের মতো করছি ওয়ার্কিং স্টুডেন্ট, তারপরে আমি ফুল টাইম পেয়ে গেছি আর কি, মানে সেই কোম্পানিতেই পেয়ে গেছি। যেহেতু আমার পড়াশোনা শেষ হয়ে গেছিলো, আমি ফুল টাইম খুঁজতেছিলাম, তারাই আমাকে অফার করছে, পরে আমি ইন্টারভিউ দিছি, ইন্টারভিউ দেওয়ার পর তারা আমাকে চিন্তা করছে যে ঠিক আছে কি নেওয়া যায়, পরে আমাকে নিয়ে নেওয়া হয়েছে। যেটা বলছিলাম যে আমি 9 মাস কিন্তু স্টুডেন্ট অবস্থায় সেই কোম্পানিতে কাজ করছি, এবং সেখানে আমি কি করছি, সেখানে আমাকে প্রোডাক্ট সম্পর্কে ধারণা দিছে, প্রোডাক্ট কীভাবে কাজ করে এবং প্রোডাক্টগুলো কীভাবে তারা তৈরি করতেছে ডেভেলপমেন্ট পর্যায়ে, কী কী ধরনের ফিচার তারা চিন্তা ভাবনা করতেছে এবং এটা নিয়ে কী কাজ করা যায়, ইন দ্য নিয়ার ফিউচার আমরা এটাকে বিজনেস কীভাবে ডেভেলপ করতে পারি, সেখানে আমার আইডিয়াগুলো কী ছিল, আমি কীভাবে কাস্টমার ডিল করব, কাস্টমারে কী ধরনের সমস্যা থাকতে পারে, কীভাবে আমি ডেটা অ্যানালাইসিস করবো, এগুলো কিন্তু আমি আস্তে আস্তে সেখান থেকে শিখে গেছি। তো যখন দেখা গেছে 9 মাস পরে আমি যখন গ্র্যাজুয়েশন শেষ করব, তখন কোম্পানি দেখছে যে ওকে ঠিক আছে, এই স্টুডেন্টটা আমাদের সাথে ইনভলভ ছিল, এই স্টুডেন্টটা আমাদের কালচার সম্পর্কে জানে, এই স্টুডেন্টটা আমাদের সম্পর্কে মিক্সড আপ হয়ে গেছে, মানে আমাদের কালচারে মিক্সড আপ হয়ে গেছে, এখানকার মানুষজনকে তারা সে চিনে এবং সে জানে যে কীভাবে কাজগুলো করতে হবে, তো ওয়াই নট তাকে আমরা নিয়ে নিই। তারা আমাকে অফার করছে এবং আমি খুঁজতেছিলাম, তো দুইটা ব্যাটে বলে মিলে গেছে, তো আমি জয়েন করছি। তো মেইন কথাটা হয়েছে যে আপনি যদি আপনার কাছ থেকে, আপনি যেই কোম্পানিতেই কাজ করেন না কেন, দেখেন পাবলিক পর্যায়ে কিন্তু কোনো কিছু যদি, মানে পাবলিক সেক্টরে যদি কোনো কিছু করতে হয়, তো সেটা খুবই খুবই মানে সেটা কি বলবো, এটা খুবই কষ্টসাধ্য ব্যাপার এবং অনেক ঝামেলা আছে, ফর্মালিটিস আছে। বাট প্রাইভেট সেক্টরে যদি এই জিনিসগুলো করা যায় এবং আমরা যদি স্টুডেন্টদেরকে ইনভলভ করতে পারি এবং ছোট ছোট কাজে ইনভলভ করতে পারি, দেখেন আপনার যদি কোনো একটা ধরেন যে কোনো পেপার বেস ম্যানেজমেন্টে যদি কাজ করতে হয়, আপনি একটা স্টুডেন্ট যদি নেন এবং সে তাকে যদি বলেন যে তোমাকে হলো যে ধরেন যে শুক্র শনিবার কাজ করতে হবে, অথবা ধরেন যে অনলাইন বেস আপনি কাজ দিয়ে দিলেন, এই কাজগুলো করো তুমি, অথবা ধরেন যে বললেন যে তোমার ক্লাস যেরকম থাকবে, ধরেন আমি যদি পাবলিক ইউনিভার্সিটির কথা চিন্তা করি, পাবলিক ইউনিভার্সিটি কিন্তু ফিক্সড ক্লাস থাকে, তো পোলাপাইন জানে যে কখন কোন পর্যন্ত তাদের ক্লাস, কখন তাদের ল্যাব থাকবে। তো আপনি যদি কোম্পানি যদি স্টুডেন্টদেরকে বলে যে ঠিক আছে তুমি আসো, তুমি হলো মাসে আমাকে 80 ঘন্টার মতো কাজ করে দিবা, অথবা সপ্তাহে তুমি আমাকে 20 ঘন্টার মতো কাজ করে দিবা, এবং কখন কখন কাজ করে দিবা আমাকে বলে দাও। আমি যেমন আমার কোম্পানিতে যখন আমি স্টুডেন্ট হিসেবে কাজ করছি, তখন আমি যেটা করছি সেটা হলো যে আমাকে আমার বস আমারে বলছে যে তুমি কখন কবে কবে আসতে পারবা, তো আমি বলছি যে আমি সোমবার এবং বৃহস্পতিবার আসতে পারবো এবং শুক্রবারে হাফ আসতে পারবো। তো সেই বলছে ঠিক আছে, তুমি সোমবার আসো, বৃহস্পতিবার আসো ফুল আসো 8 ঘন্টা, যেটা হলো তোমার হলো 16 ঘন্টা হয়, এবং শুক্রবার হাফ 4 ঘন্টা করো, তাহলেই তোমার হয়ে যাবে। তো আপনি যদি এই ফ্লেক্সিবিলিটিটা স্টুডেন্টদেরকে দেন, দেখবেন যে অনেক স্টুডেন্ট আগ্রহী হবে এবং কম টাকায় আপনি কিন্তু ভালো কাজ করাতে পারবেন। এবং আপনি যখন দিন শেষে, এই যে বাংলাদেশের মানুষজন বলে যে বাংলাদেশের কোম্পানিগুলো যেগুলো বলে, তারা বলে যে এখানকার মানুষ এত বেশি ভালো না, এত বেশি শিক্ষিত না, দেখা যাচ্ছে শিক্ষিত অবশ্যই কিন্তু এত বেশি স্কিলফুল না। ভাই আপনার স্টুডেন্টদেরকে স্কিল শেখানোর কি সুযোগটা দিছেন? দেন না। একটা স্টুডেন্ট জীবনও নিজে নিজে কাজ শিখতে পারবেন। আপনি নিজে স্টুডেন্টদেরকে ইনভলভ করেন আপনার কোম্পানিতে, নিজে স্টুডেন্টদেরকে ইনভলভ করে তাদেরকে স্কিলগুলো শেখান, এবং এই বয়সটাই তো শেখানোর, পড়াশোনার পাশাপাশি সে শিখুক, শিখে তারপরে আপনি দেখেন আপনি সে পারতেছে কি পারতেছে না। এটা করে না, অনেকেই করে না এবং করতে চান, আমি খুবই কম দেখছি। যেটা করে স্টুডেন্টরা কোথায় কাজ করে, স্টুডেন্টরা ইদার টিউশনই করে সারাক্ষণ, যেমন আমি টিউশনই করাইছি, টিউশনি বাদে কোথায় কাজ করে, যারা মনে করেন যে খুবই ঠেকায় পড়ে যেটা করে সেটা হলো যে শপিং মলের যেই দোকানগুলো আছে ওগুলাতে কাজ করে, অথবা রেস্টুরেন্টেও তো আমি খুব কম কাজ করতে দেখছি। এই দুইটা বাদে তো আমি কোনো জায়গায় স্টুডেন্টদেরকে ইনভলভ খুব একটা বেশি হইতে দেখি নাই। ওই শপিং মলগুলোতেই কাজগুলো করে, অথবা ধরেন যে আপনার এই টিউশনই করায় এবারে, এর বাদে তো আমি খুব একটা বেশি দেখি না কাজ করতে। অথবা গার্মেন্টসে কাজ করে কিনা, স্টুডেন্ট অবস্থায় কাজ করার পসিবিলিটি আছে কিনা আমি জানি না, বাট যাই হোক। তো আমরা যদি চাই, আমরা নিজের আশেপাশে সারাউন্ডিংয়ে যদি চিন্তা ভাবনা করি যে স্টুডেন্টদেরকে ইনভলভ করব, তাহলে কিন্তু কোম্পানির কিন্তু খুবই লাভ। আপনি চিন্তা করবেন যে আপনার ধরেন একটা রেস্টুরেন্টই হোক না কেন, সেই রেস্টুরেন্টে যদি আপনি এমপ্লয়ি যারা আছে এমপ্লয়িদেরকে যদি নিয়োগ দেন যারা স্টুডেন্ট, তাদের মধ্যে কিন্তু একটা ভালো স্পৃহা কাজ করে, এবং আপনি দেখবেন যে আপনার ওই সারাউন্ডিংয়ের এনভায়রনমেন্টটা খুবই ভালো হয়ে গেছে। আপনি যদি আপনার ওয়ার্কফোর্স স্টুডেন্টদেরকে নিয়ে কাজ করেন, দেখবেন যে আপনার ব্রেন স্টর্মিং ভালো হবে, ভালো ভালো আইডিয়া আসবে, ভালো মতো কাস্টমার ডিলিং করতে পারবে, এবং সাথে সাথে কী হচ্ছে, সে ওই টাকাটা দিয়ে পড়াশোনার ক্ষেত্রেও নিজেকে ইনভলভ করতে পারবে, পড়াশোনার ক্ষেত্রেও তাকে ভালো একটা সুযোগ ক্রিয়েট করতে পারবে। কারণ টাকার অভাবে অনেক পড়াশোনা করতে পারে না, এবং এই টাকার জন্য যে তাকে কাজ করতে পারবে, সেখানে ওই যে সম্মানের যে দ্বিধাদ্বন্দ্বটা চলে আসে, সেটার জন্য সে কাজে ইনভলভ হতে পারে না। তা আমরা যদি এই শরম লজ্জাটা যদি একটু ভাঙতে পারি, এবং আমরা যেখানেই আসি না কেন সেখানে যদি আমরা স্টুডেন্টদেরকে ইনভলভ করার চিন্তা ভাবনা করতে পারি, এবং বলে যদি দিতে পারি যে দেখো
তোমার যদি স্টুডেন্টশিপের যে প্রমাণ যদি দিতে পারো তাহলেই তোমাকে আমি কাজে নিব, নাহলে নিব না। বাংলা এখানে কি হয় জার্মানিতে যখন আপনি স্টুডেন্টদের জন্য যে জবগুলো ক্রিয়েট, এগুলো কিন্তু স্পেসিফিক স্টুডেন্টদের জন্য। এখানে কিন্তু আপনি বাইরের কেউ বা বৃদ্ধ বা ধরেন যে অ্যাডাল্ট অবশ্যই মানে স্টুডেন্ট বাদে কেউ ইনভলভ হতে পারবে না। এবং আপনি যখন কন্ট্রাক্ট করবেন তার সাথে আপনাকে অবশ্যই প্রমাণ দিতে হবে যে আপনি স্টুডেন্ট। কোম্পানিগুলো এরকম করতে পারে। চাইলে আমরা ছোট লেভেলে রুট লেভেলে রেস্টুরেন্টও করে নিতে পারি। আপনার ধরেন একটা কাপড়ের দোকান আছে, কাপড়ের দোকানে আপনি একটা স্টুডেন্টকে নিলেন নাইট শিফটের জন্য, সে হলো 6টা থেকে 10টা পর্যন্ত কাজ করলো আপনার সাথে, প্রতিদিন 6টা থেকে 10টা পর্যন্ত কাজ করলো, তাহলে কত ঘন্টা করলো? 6টা থেকে 10টা মানে 4 ঘন্টা করে, সপ্তাহে যদি 5 দিন কাজ করে 20 ঘন্টা, 20 ঘন্টার স্যালারি আপনি তাকে দেন। এবং স্টুডেন্টটা কিন্তু কি হচ্ছে, স্টুডেন্টটা কিন্তু 4 ঘন্টা করে কাজ করতেছে, কাজ করার সাথে সাথে ক্লাসও করতেছে, পড়াশোনা করতেছে, এবং এতে কিন্তু পড়াশোনা হ্যাম্পার খুব একটা বেশি হয় না। দেখেন আপনার একটা স্টুডেন্ট, তার মাথায় যদি টাকা পয়সার চিন্তাভাবনা থাকে, সে যতটুকু কষ্টভাবে পড়াশোনা করার ক্ষেত্রে সে যদি 4 ঘন্টা করে কাজ করে টাকা পয়সা ইনকাম করে, তার স্ট্রেস লেভেলটা কিন্তু কমে যায়। ইভেন সে পড়াশোনা করে পরিবারকেও সাপোর্টটা দিতে পারে। বাংলাদেশের পার্সপেক্টিভে 5,000 টাকা 6,000 টাকা ইজ আ বিগ ডিল, এবং 5,000 টাকা 6,000 টাকা কিন্তু একটা ফ্যামিলি পর্যন্ত চলে যায়। আমি মাঝে মাঝে চিন্তা করি গার্মেন্টসের যে মানুষজন আছে তারা যে এত কম লেবারে যে কাজ করে, কম টাকায় যে কাজ করে, তাদের ফ্যামিলি চলে কীভাবে। যাই হোক কীভাবে চলে জানি না, বাট 5,000 টাকা 6,000 টাকা ইভেন 3-4 হাজার টাকাও কিন্তু বিগ ডিল একজনের কাছে। আপনারা এত চিপ লেবার পাচ্ছেন, স্টুডেন্টদেরকে পাচ্ছেন, স্টুডেন্টদেরকে ইনভলভ করান, বিভিন্ন কাজে ইনভলভ করান, দেখবেন যে পড়াশোনার পাশাপাশি আপনার কোম্পানির এনভায়রনমেন্টটাই চেঞ্জ হয়ে গেছে। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো, কোনো একটা কোম্পানিতে যদি স্টুডেন্টদের ইনভলভমেন্ট থাকে, সেখানে যদি সে কাজ শিখতে পারে, সে খুবই উপকৃত হবে, কোম্পানিও উপকৃত হবে। প্লাস আপনি যদি যে কোনো ব্যবসা বাণিজ্য, আপনার কাপড়ের দোকান হোক, একেবারে রেস্টুরেন্ট হোক, আপনি যদি স্টুডেন্টদেরকে দেখে দেখে বলেন এমপ্লয়মেন্টটা দেন, আমার মনে হয় স্টুডেন্টরা উপকৃত হবে এবং আপনার কোম্পানির, আপনার দোকানের এনভায়রনমেন্টটাই ডিফারেন্ট হয়ে যাবে। একটু ট্রাই করেন, হয়তো বা একটু কঠিন হতে পারে, এবং স্টুডেন্টদের পক্ষ থেকেও একটু যদি সমাজের এই ধ্যান ধারণাটা আপনারা যদি চিন্তা করেন যে ওকে ঠিক আছে আমাকে সম্মান দিবে না, আমাকে অসম্মান করবে, এই ধ্যান ধারণা থেকে যদি একটু বের হতে পারেন, কারণ দেখেন পেটের ক্ষুধা আপনার, পড়াশোনা আপনার, ফ্যামিলি আপনার, টাকা পয়সা লাগবে আপনার। আপনি পাশের বার্ষের মানুষ কি বলতেছে সেটা নিয়ে যদি আপনি এত বেশি মাথা ব্যথা করেন, তাহলে কিন্তু পেটের ক্ষুধার্ত আপনি থাকবেন, আপনার ফ্যামিলি সার্ভাইভ করতে পারবে না, আপনার পড়াশোনাটা কিন্তু রুখে যাবে। তো এখনই সময় আসলে কিভাবে আপনি যদি কোম্পানিতে স্টুডেন্টদেরকে ইনভলভ করাতে পারেন, তাহলে আমার মানে এখনই সময় লিটারালি। কারণ 40% মতো মানুষ স্টুডেন্ট, অথবা 40%ও যদি আমি বাদ দিই, 16 থেকে যদি আমি 24 পর্যন্তও চিন্তা করি, 16 থেকে 24% যদি 25 থেকে ধরেন 20-25% মানুষও যদি হয় ওয়ার্কফোর্সের, অনেকগুলো মানুষ, এই অনেকগুলো মানুষকে যদি আপনি চাইলে ইনজেক্ট করতে পারেন ইকোনমিতে, আমার মনে হয় ইকোনমি বুম করবে, বাংলাদেশের মানুষ আরও স্ট্যাবলিশড হবে, চিন্তাভাবনা আরও উন্নত হবে, এবং তারা নিজেদেরকে নিজেদেরকে নিয়ে চিন্তা করার একটা সুযোগ পাবে। এই নিজেদেরকে চিন্তা করার সুযোগ পায় না দেখেই দেখবেন যে বিভিন্ন হাবিজাবি কাজে চলে আসছে, টাকা পয়সা নাই, পলিটিক্স করতেছে ধুমায়। পলিটিক্স করা খারাপ না, কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভে ছোট ছোট বাচ্চারা, ধরেন যে 16, 17, 18 বছরের যে বাচ্চারা যে পলিটিক্সে ঢুকে, নোংরা পলিটিক্সে ঢুকে জীবনটাই নষ্ট হয়ে যায়, এবং এটা করার কোনো মানে হয় না। আমরা যদি সেখান থেকে কিছু মানুষকে যদি একটু ইনজেক্ট করতে পারি ইকোনমিতে, আই বিলিভ বাংলাদেশ অনেক ভালো করবে। তো যাই হোক, যেটা বলছিলাম যে প্রাইভেট সেক্টরে যদি আমরা কোনোভাবে পোলাপাইনদেরকে একটু পুশ করতে পারি, স্টুডেন্টদেরকে যদি একটু পুশ করতে পারি, আই বিলিভ এমপ্লয়মেন্টটা অনেক বাড়বে। কারণ হলো এই স্টুডেন্টরাই বাংলাদেশের বাইরে আইসা এই কাজগুলোই করে, স্টুডেন্টের কাজগুলো, রেস্টুরেন্টের কাজগুলো করে, তারপর ধরেন যে ওয়্যার হাউসের কাজগুলো করে, হাসপাতালে বিভিন্ন ক্লিনিংয়ের কাজ করে, যে কোনো জায়গায় যেই কাজই হোক না কেন তারা করে। বাংলাদেশে থেকে কেন করতে পারবে না? সামাজিক যেই সম্মান এবং অসম্মানের যে দ্বিধাটা, এটাকে কাটা উঠতে পারলে দেখবেন যে বাংলাদেশ ইকোনমি বেশ ভালো করবে। এবং স্টুডেন্ট অবস্থায় যদি কাউকে কাজে ইনভলভমেন্টের মধ্যে আনা যায়, সেই ছেলে আপনার হলো পড়াশোনা শেষ করার পরে অনেক ভালো করবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো যাই হোক, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই স্প্রেড করার চেষ্টা করবেন। এবং আমি জার্মানি থেকে যেই জিনিসগুলো শিখলাম সেটা একটু তুলে ধরার চেষ্টা করলাম। হয়তোবা কেউ শুনবে না, কেউ শুনতে পারে, একটা মানুষ যদিও শুনে তাও আমার লাভ, একটা মানুষ যদি করে তাও আমার লাভ। এবং আমার ভবিষ্যতের ইচ্ছা আছে, আমি যদি কোনো জায়গায় ইনভলভ হই, আমি স্টুডেন্টদেরকে অবশ্যই প্রায়োরিটি দিই। ইভেন আমি চেষ্টা করি স্টুডেন্টদেরকে ইনভলভ করা সবসময়, আমার কোনো কিছু যদি হয়, কোনো কিছু যদি লাগে। এই তো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেউ যদি চান তাহলে আমার একটা ফেসবুক পেজ আছে, যেখানে আমি খুবই অনীহা, খুবই অলস, যদি ভালো লাগে তাহলে সেখান থেকে একটু ঘুরে আসতে পারেন। আমি ভিডিওটা আপলোড দিয়ে দেবো, এই ভিডিওটা আপলোড দিয়ে দেবো ফেসবুক পেজে, চাইলে লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকতে পারেন। আশা করি ভালো লাগবে ভিডিওগুলো, এবং আগামীতেও ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি। চাও।